হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদের ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের রাজীব ডায়েরি ফেসবুক পেজটা ফলো করে আসবেন। আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের রাজীব ডায়েরি ফেসবুক পেজ ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, আমরা অবশ্যই রিপ্লাই দিব ইনশাআল্লাহ। সুমন, যা হয়েছে তার জন্য সরি, প্লিজ ক্ষমা করে দাও। সরি, আমি পারবো না। তোমার সাথে আমার জড়ানোর আর ইচ্ছে নেই। আমি কি এতটাই খারাপ? হ্যাঁ, তুই এতটাই খারাপ। কি পেয়েছিস কি? আমি খেলনার পুতুল। গত 1 বছর ধরে আমার সাথে কি কি করেছিস ভেবে দেখতো। একটা দিনও আমাকে শান্তিতে থাকতে দাস নাই। তারপর কি করলি? বড়লোক ছেলে পেয়ে তার সাথে। এখন তো ফিরে এসেছি। সম্ভব না, গুড বাই। ওই শোনো। আবার কি? সাথে সাথেই ঘুম ভেঙে গেল। উফস, এই মেয়েটা জীবন থেকে গেছে, তবুও শান্তি দিচ্ছে না, খালি জ্বালিয়েই যাচ্ছে। স্বপ্নেও চলে আসে। দিল ঘুমের 12টা বাজিয়ে। আবার ঘুমানোর চেষ্টা করলাম, এমন সময় ফোনটা বাজতে শুরু করলো। দেখি তুষার কল দিয়েছে। মেজাজটা খারাপ হয়ে গেল আরো। ফোনটা রিসিভ করলাম। কি রে শালা, একটু শান্তিতে ঘুমাতেও দিবি না? আরে কিসের ঘুমটুম, বাজে কয়টা দেখছো? 11টা বাজে তো কি হয়েছে? উঠে ফ্রেশ হ। কোথাও যাবি নাকি? যাব। কোথায়? বিয়ের দাওয়াত আছে। বলিস কি? বন্ধু, চোখে ভাসতেছে। শালা লুচ্চা, জলদি উঠে ফ্রেশ হ, আমি আসতেছি। ওকে ওকে, সাবধানে আসিস। হঠাৎ এত কেয়ার? যদি কিছু হইয়া যায় তাহলে আমি সুন্দরী মেয়েগুলারে দেখতে পারবো না। শালা হারামি মর তুই। ফোনটা কেটে দিল। আমি উঠে গেলাম, ফ্রেশ হয়ে চলে গেলাম। এবার আমার সম্পর্কে কিছু বলি। আমি সুমন, পড়াশোনা শেষ করে একটা টোটো কোম্পানির ম্যানেজার। টোটো কোম্পানির নাম শুনে ভাইবেন না যে অনেক বড় কোম্পানির নাম। আসলে আমি বেকার, কাজ টাজ করি না, বাপের টাকায় খাই আর ঘুরে বেড়াই। তাই সবাই বলে আমি নাকি টোটো কোম্পানির ম্যানেজার। তাই নিজেকে এটাই বলে পরিচয় দেই। যাই হোক, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রুম থেকে বের হতেই আব্বুর সামনে পড়ে গেলাম। কোথাও যাচ্ছিস? কোথাও না। তাহলে এ অবস্থা কেন? কই, কি অবস্থান? তোর ভাবেই বোঝা যাচ্ছে কোথাও যাচ্ছিস। তুমি একটু বেশিই বোঝো। এমন টোটো করে না ঘুরে এবার অন্তত অফিসে আয়। আমি আর একা কতদিন সামলাবো? সে আমার দ্বারা হবে না বাবা, আমাকে এসব বলিও না প্লিজ। টোটো কোম্পানির ম্যানেজারগিরি করতে তো ভালোই লাগে। আর কিছু কইলাম না, সাইড কাটিয়ে চলে আসলাম। বাসার বাহিরে দাঁড়িয়ে রয়েছি। এই তুষারটা যে কবে আসবে, শালা আমাকে তাড়া দিয়ে নিজেই খবর নাই। কিছুক্ষণ পর তুষার আসলো। বাইক নিয়ে দুজনে চলে গেলাম। একটা বিয়ে বাড়ির সামনে থামলো। বাড়িটা চেনা চেনা লাগছে। বাড়ির সামনে বিয়ের প্লাকার্ডে দেখলাম জান্নাতুল ওয়েটস রাতুল। দোস্ত, এটা কি? চোখে দেখিস না? লেখা আছে জান্নাত ওয়েটস রাতুল। এটা জান্নাতের বাড়ি। তাহলে এই জান্নাতটা কে, কার বিয়ে হইতেছে? আজব তো, জান্নাতের বাড়ি, বাহিরেও লেখা আছে জান্নাত ওয়েটস রাতুল। তার মানে তো এটাই দাঁড়ায় জান্নাতের বিয়ে। আমি আর যাব না। তোর আবার কি হলো? জান্নাতের সাথে তোর ব্রেকআপ হয়েছে কবেই, এখন বিয়ের দাওয়াত দিছে ধুমছে ডুবাইয়া খামো দুইজন মিলে। শালি কত বড় খারাপ ভেবে দেখেছিস? কি? আমি তার এক্স বয়ফ্রেন্ড। কোথায় সবার আগে আমাকে গিয়ে দাওয়াত দেবে, তাই না? কিন্তু আমাকে দাওয়াতই দেয় নাই। আরে ধুর, ব্রেকআপ হয়েছে দেখে দেয় নাই, এখন খাবো চল। হঠাৎ নজর গেল বাড়ির ভেতরে একটা মেয়ের দিকে। রূপে পুরো মোনালিসা। চোখ দুটো না মাথায় আসছে না, আর চুলগুলো তো পুরাই যা, এটাও মাথায় আসছে না। ওই কি বলছিস, মাথা ঠিক আছে তো? তুই থাক, আমি গেলাম। ওকে রেখে আমি ভেতরে ঢুকে গেলাম। কিন্তু বিপত্তি হলো, মেয়েটির যে জায়গায় ছিল গিয়ে দেখি ওখানে নাই। খুঁজতে লাগলাম। অনেকক্ষণ পর দেখি মেয়েটি মিষ্টি নিয়ে হাঁটছে। গিয়ে মেয়েটিকে ফলো করতে লাগলাম। অনেকক্ষণ ফলো করার পর হঠাৎ দেখি নড়তে পারছি না, কে যেন হাত টেনে ধরেছে। আমি পেছন ঘুরতেই দেখি তুষার। এভাবে ধরে রাখছিস কেন? কি করছিস? তোর ভাবি পেয়ে গেছি, আর সিঙ্গেল থাকবো না। তোর গার্লফ্রেন্ডের বিয়ে আর তুই এখানে এইসব করতেছিস? হালার ভাই হালা, এক্স গার্লফ্রেন্ড বল। তোর একটুও কষ্ট হচ্ছে না? কিসের কষ্ট? তুই দূর থাম, ক্ষুধা লাগছে, চল খাইয়ে আসি। খাইয়ে আবার মেয়েটাকে খুঁজে বের করতে হবে। চল। চলে গেলাম খাইতে। খাওয়া দাওয়া করলাম জমিয়ে। এক্স গার্লফ্রেন্ডের বিয়ে বলে কথা, খাইলাম মজা করিয়া। গরুর মাংসটা যা হয়েছে না, পেটের জায়গা থাকলে আরো খাইতাম। ইচ্ছে হচ্ছে গরুর মাংসটা যে রান্না করেছে তাকে টিপস দিতে। দোস্ত, খবর নে তো গরুর মাংসটা কে রান্না করেছে? কি করতে? হ্যাপি হয়েছে রান্নাটা। আমার বিয়ের সময় ওনারে নিয়ে রান্না করাবো। এমন সময় নজর কেড়ে নিল আবার সেই পিঙ্ক কালারের শাড়িটা। মেয়েটির পিছু নিলাম। পিছু করতে করতে খেলাম এক ধাক্কা। কি চোখে দেখে চলতে পারেন না নাকি? চোখের সামনে দেওয়া যদি পরীরা হাঁটাচলা করে তাহলে চোখের কি দোষ? পরীকে দেখবে নাকি রাস্তা দেখবে, আপনিই বলুন। মেয়েটি লজ্জা পেল।
অসভ্য। বলেই চলে গেল। কলেজায় বাড়ি খাইলো, অসভ্য। যে যাই বলুক ভাই, কথাটা মধুর ছিল। আপনারা শুনলে আপনারাও ক্রাশ খাইতেন। এমন সময় তুষার, বন্ধ করবি এসব। না, এই মেয়ে আমার মন কেড়ে নিয়েছে। জান্নাতের জায়গা একদম পারফেক্ট। একেই তোর ভাবি বানামো। বানাইস, বর এসেছে, চল বর দেখে আসি। ভালো কথা তো, দেখতে তো হবে আমার গার্লফ্রেন্ডের বিয়েটা কার সাথে হচ্ছে। চল। গেলাম বর দেখতে। ছেলেটাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। ছেলে তো পুরাই আগুন। আমি তো তার ধারে কাছেও যাই না। যেমন সুন্দর তেমন হ্যান্ডসাম, তারপর আবার টাকাওয়ালা। ঠিক আছে, মেয়েরা তো এমনই চায়। জান্নাতের আর কি দোষ? এটাই সব মেয়েদের চরিত্র। ভালো থাকুক ভালোবাসা। তুষার আমার কষ্টটা বুঝতে পারলো। দোস্ত, মন খারাপের কিছুই নাই। চুপ। দেখ, মন খারাপ করিস না। আমি কি বলি শোন। কি? যত তাড়াতাড়ি সম্ভব তোকে বিয়ে দিয়ে দিব একটা সুন্দরী মেয়ের সাথে। বিয়েতে জান্নাতকে দাওয়াত দিব, তখন সে দেখবে আর জ্বলবে। এই কথাটি শোনার পর মনে পড়লো ওই মেয়েটির কথা। ভুলেই গেছিলাম। দূর শালা, অন্য মেয়ে কেন? একটু আগে যাকে দেখেছি তাকেই আমি চাই। আমি গেলাম খুঁজতে। যা। আমি মেয়েটিকে খুঁজতে লাগলাম। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরও পাইলাম না। অবশেষে হতাশ হয়ে হাঁটতেছি। হঠাৎ কেউ একজন আমাকে টান দিয়ে রুমে ঢুকিয়ে নিল, দরজা বন্ধ করে দিল। আমি তাকিয়ে দেখি আমার সামনে একটা মেয়ে। আর মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো জান্নাত। কয়েক মিনিটের জন্য যেন সব থমকেই গেল। জান্নাতকে বধূ বেশে দেখতে যে কতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। কত স্বপ্ন ছিল দু চোখে, কত আশা ছিল, কিন্তু সব নষ্ট করে দিয়েছিল জান্নাত। এবার একটু অতীতে চলে যাই। কিরে, কি অবস্থা? এই তো দোস্ত, চলছে। বন্ধু, একটা কথা বলতো। কি? তোর গার্লফ্রেন্ডের সাথে যে কাল একটা মেয়েকে দেখলাম, ওটা কে ছিল? ওটা নেবার বান্ধবী। কেন, পছন্দ টছন্দ হয়েছে নাকি? মেয়ের সোনালি কেশ দেখে মায়ায় পড়ে গেছি। কাল রাতটা খুব বাজে কেটেছে। বাহ, তো সেটিং করিয়ে দেবো। পারবি? দেখি নিভাকে বইলা। তো বল জলদি। বিকেলে দেখা করবে তো, তখন বলবো। ওকে, ডান। শোন না। আবার কি? মেয়েটার নাম কি? নাম তো বলেছিল জান্নাত। কি সুন্দর নাম, জান্নাত। একসাথে জান্নাতে যাব ইনশাল্লাহ। বিকালে শাওন কল দিল, কলটা রিসিভ করলাম। কোথায় তুই? আসি বাসার ছাদে। 5 মিনিটের মধ্যে সারা বাড়ির এখানে আয়। ওখানে কেন? নিভাকে সব বলে দিছি। নিভা তোকে কিছু বলতে চায়। ওকে ওকে, আমি আসতেছি। কিছুক্ষণের মধ্যেই আমি উপস্থিত হয়ে গেলাম সেখানে। বলো। ভাইয়া, জান্নাত কিন্তু অনেক ভালো একটা মেয়ে। আগে কারোর সাথে রিলেশন করেনি। তো আমি বললে হয়তো ও আপনার সাথে রিলেশন শুরু করবে, কিন্তু আপনি ওর কোনো কষ্ট দিতে পারবেন না। ওকে, আমি চেষ্টা করব। তো নাম্বারটা দিয়ে দাও। ভাইয়া, নাম্বারটা সেভ করেন। আমি নাম্বার নিলাম। ওকে, ধন্যবাদ। আমি চললাম, তোরা প্রেম কর। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আসি। এমন সময় ভালো লাগছে না। নাম্বার আছে কিন্তু ফোন দিতে সাহস পাচ্ছি না। কি অবস্থা! না, ছেলেরা ভয় পাইতেই নাই। দিলাম ফোন। প্রথম রিংয়েই কলটা রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। বুঝে গেলাম যে জান্নাতি ধরেছে। আমি চুপ করে আসি। হ্যালো। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আজব তো, ফোন দিয়ে কথা বলছেন না কেন? চুপ করেই আসি। ধ্যাত বলেই ফোনটা কেটে দিল। গলার ভয়েসটা কত সুন্দর, একেবারে সুরালি। শুনলে শুনতে ইচ্ছে করে। সকালে। কই রে তুই? এই তো ঘুমাচ্ছি। শালা খালি ঘুমাস? কি বলবি বল। তাড়াতাড়ি মোড়ের কফি শপে আয়। কি করতে? জান্নাত আছে সাথে। দূর বেটা, আগে বলবি না? আমি আসতেছি। আয়। তাড়াতাড়ি উঠে গিয়ে চলে গেলাম সেখানে। গিয়ে দেখি শাওন, নিপা আর জান্নাত বসে আছে। জান্নাত একটা সবুজ ড্রেস পরেছে, সেই লাগছে। আমি গিয়ে বসলাম। শাওন আমার সাথে ওর পরিচয় করিয়ে দিল। ভাইয়া, আমি সব ওকে বলে দিচ্ছি। তার মানে কাল রাতে উনি কল দিয়েছিল? রাতে ওই জান্নাত আমাকে কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ঘুমাচ্ছেন নাকি? না। কাল দেখা করবেন পার্কে। ওকে। ফোন রেখে দিল। বুঝতে পারলাম কাল হয়ে যাবে সব। পরদিন গেলাম সেখানে। যা ভেবেছিলাম তাই। জান্নাত রাজি হয়ে যায়। শুরু হয় আমাদের লুতুর পুতুর প্রেম। সব ঠিকঠাক চলছিল, কিন্তু ও ছেলেদের সাথে মিশত বেশি। এটা আমার পছন্দ ছিল না। আমার কথা হচ্ছে, আমার গার্লফ্রেন্ড আমার সম্পত্তি। ও শুধু আমার, অন্য ছেলেদের সাথে কেন কথা বলবে? তো একদিন, তোমার একটা জিনিস ভালো লাগে না? কি? এই যে ছেলেদের সাথে এত মিশতেছ। এতে এত ইয়ার কি আছে? আমি তো আর তাদের সাথে প্রেম করছি না। সে যাই করো, আমার এগুলো অপছন্দনীয়, বাদ দিতে হবে। কিছু না বলে জান্নাত চলে যায়। টানা 3 দিন আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। 3 দিন পর আমাদের দেখা হলো। সাথে নিপা ও শাওন ছিল। এই সামান্য বিষয়ে এত রাগারাগি করিস কেন?
শাওন, তুই ভালো করেই জানিস আমি কেমন, তুই অন্তত এসব বলিস না। ভাইয়া, এসব সাধারণ বিষয় নিয়ে রাগারাগি করে কি হবে? আর ও তো ওদের সাথে প্রেম করছে না। আরে দূর, আমার গার্লফ্রেন্ড আমাকে সময় দেবে না, অন্য ছেলেদের সাথে সময় কাটাবে, এটা আমাকে মানতে বলতেছোস? যেহেতু মানতেই পারবি না, তাহলে ব্রেকআপ করে ফেল। জান্নাত, তুমি কি চাও? আমি ওসব ছাড়তে পারবো না। ওদের সাথে আড্ডা না দিলে আমার ভালো লাগে না। এসব মানতে পারলে আমি আছি, না হলে... কথাটা পুরো বুকে এসে লাগলো, সহ্য করা গেল না। ওকে ডান, তুমি যদি এসব ছাড়তে পারো তাহলে আমি আসি, না হলে নাই, গুড বাই বলেই হাঁটা ধরলাম। হায় রে ভালোবাসা, ভালোবাসার নমুনা, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাভ, ভালোবাসে তাই আমাকে ছেড়ে দিবে শুধু অন্যদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য। হায় রে ভালোবাসা, তুমি এভাবে টান দিলে কেন? এখন যা করার তুমিই করবা। আমি কি করব? কেন করব? কারণ আমি বিয়েটা করতে চাই না, এ বিয়ে ভাঙতেই হবে। আমারে শয়তানে ধরছে তো, আমি এ বিয়ে ভাঙতে গিয়ে এত মানুষের গণধোলাই খাইতাম। সে আমি জানি না। দূর সরো। আমি ওরে সরিয়ে যেই সামনে এগোতে যাব অমনি আমার হাত ধরে টেনে ধরলো। আমি পুরো ওর উপর পড়ে গেলাম। কি রোমান্টিক একটা মুহূর্ত বলে বোঝানো যাবে না। যাই হোক, উঠলাম। তুমি যদি যাও তাহলে এই যে দেখো বিষ, এটা খেয়ে আমি আত্মহত্যা করব। সাথে সুইসাইড নোটে লিখে দিয়ে যাব যে আমার মরার জন্য শুধু তুমি দায়ী। হাতে আসলে বিষের বোতল, পড়ে গেলাম মাইন্ডকের সিপায়। পাগল নাকি? হ্যাঁ, আমি পাগল। এ বিয়ে ভেঙে দাও। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে আমি বিয়ে ভাঙতে যাব? সে তোমারে কুত্তা কামড়াক আর গরু কামড়াক, তাতে আমার কি? যদি এখন আমাকে এখান থেকে নিয়ে না যাও তাহলে আমি এখন চিৎকার করব, তারপর বলবো তুমি শুধু আমার। এই না না, আমি নিয়ে যাব। উফ, কি বিপদে পড়লাম। বাচ্চা থাকলে আর কোনোদিন কোনো এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে যাব না। আপনারাও যায়েন না, নাইলে কিন্তু আমার মতো এই অবস্থা হয়ে যাবে। সো কেয়ারফুল। কিছু মাথায় আসছে না, এই মেয়েকে নিয়ে যাব কি করে? ওরে কেউ কিছু একটা বুদ্ধি দেন। আচ্ছা, বোরকা আছে? আছে তো। বলেই বের করে নিয়ে আসলো। পালানোর জন্য একেবারে প্রস্তুত। এই শাড়ি খুলে এটা পরে নাও। কি? না মানে এইগুলো চেঞ্জ করিয়া নাও। ওকে, তুমি বাইরে যাও, আমি আসছি। ওকে। আমি বাহিরে আসলাম, একটা দীর্ঘশ্বাস নিলাম। এতক্ষণ মনে হচ্ছিল নরকে আসি। যাক বাবা, বাঁচলাম। কিন্তু এখন তো এইটাকে নিয়ে পালাতেই হবে। কি করি কি করি, চিন্তায় মাথায় শেষ। হঠাৎ একজন এসে ঘাড়ে হাত দিল। চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখি তুষার। কিরে, ভয় পাইছিস নাকি? না, যা করতে চলেছি ভয় তো পাবই। কি করতে চলেছিস? না কিছু না। আচ্ছা, ওই মেয়েকে পেয়েছিস? কোন মেয়েকে? আরে পিঙ্ক কালারের ড্রেস। আরে কিসের পিঙ্ক কালারের ড্রেস? আরে পাগল, এখানে আসার পর যাকে তুই পছন্দ করছিলি ওই মেয়ে। দূর বাল, আজাইরা, আমি কাউকে পছন্দ করি নাই, কাউকে আমার চাই না। তোর কি হয়েছে খুলে বল তো। বন্ধু। হ্যাঁ বন্ধু। বন্ধুরে, আমার সব শেষ। কি হয়েছে? সব খুলে বললাম। বলিস কি, ওরে নিয়ে পালাই যাবি? মাইয়া কি কইছে শোনস নাই? আমি জেলে যাইতে চাই না। আর ওর বাপ মায় ধরতে পারলে তোরে শেষ কইরা ফেলবে। আমি শেষ বন্ধু। হঠাৎ পেছন থেকে গায়ে হাত দিল। আমি চমকে উঠলাম। ঘুরে দেখি একজন বোরকা পরে দাঁড়িয়ে আছে। দোস্ত, উনি কে? এই যে আপু, আপনি কে? আরে গদ্ধপ, আমি জান্নাত। চলো। কোথায়? যেখানে দু চোখ চায়। এখন বের হও। যদি কেউ ধরতে পারে তাইলে মাইরা 3 রাস্তার সামনে টাঙায় রাখবে। ও মারে দোস্ত, কি করব? আল্লাহর নাম নিয়ে পালা। ওকে, পিছু পিছু আসো। জান্নাত সোজা এসে আমার হাত ধরে ফেললো। আমি তো হা হয়ে আছি। পরক্ষণে বুঝলাম বিপদে বলে মানুষ কত কিছুই করে। যাই হোক, ওরে নিয়ে ওদের বাড়ি থেকে বের হইতে সক্ষম হইলাম। বেরিয়েই তো আমি অবাক। শাওন আর নিপা দাঁড়িয়ে রয়েছে। কিরে, তোরা এখানে? বন্ধুকে দেখতে আসলাম। পালিয়ে যখন যাবি তাহলে তখন ব্রেকআপের নাটক কেন করছিলি? ওই বেটা, ওই আমি পালিয়ে যাচ্ছি নাকি আমাকে নিয়ে পালানো হচ্ছে জানোস তুই? হুদাই আজেরা বকস। যাই হোক, এই নে বাসের টিকিট। কিসের? আরে তোদের কক্সবাজার যাওয়ার টিকিট। তুই জানলি কি করে এসব? ও, তোর না জানলেও চলবে। ওই যে রিক্সা দাঁড়িয়ে রয়েছে, জলদি যা, ধরা খেলে জীবন শেষ হয়ে যাবে। বুঝতে পারছি, এটা তোদের প্ল্যান। তখনই তুষার আসলো। কিরে, এখনো যাস নাই? শালা হারামজাদা, সব বুঝছি। আমার এই বিপদে ফেলিয়া মজা নিতাছোস। দেখিস তোদের বিয়া হইতো না। আমি তোদের বিয়া হইতে দিব না। ওই বেশি কথা না বলে চলো এখন। আর শোন, চিন্তা করিস না, আমরা আছি তো। আর হ্যাঁ, তোর বাসায় আমি যা বলার বলে দেব, ঠিক আছে? ওকে। রিক্সায় উঠে গেলাম। রিক্সা করে সোজা বাস স্টেশনে চলে গেলাম। গাড়ি দাঁড়ানো ছিল, উঠে গেলাম। নিজেদের সিটে গিয়ে বসলাম। কি অবস্থা? এতক্ষণ ধরে একসাথে যাচ্ছি, একটাও কথা বলছো না। মাইন্ড কাছে পায় ফেলাই এখন বলতেছো কথা বলতাম।
একদম চুপ। যাও খাবার নিয়ে আসো, ক্ষুধা লাগছে। বাস ছেড়ে দেবে, পারবো না এখন নামতে। আমার ক্ষুধা পাইছে তো, সেই সকাল থেকে বিয়ে বিয়ে কইরা কিছুই খাইতে দেয় নাই। যতই হোক এক্স তো, মায়া লেগে গেল, তাই দোকান থেকে কিছু নিয়ে আসলাম। আমি এই কলা রুটি খাইতাম। আর কি খাওয়া? চিকেন ফ্রাই ভেজিটেবল। এক কাজ করো, আমার মাথাটাও চিবাইয়া খাও, একদম চুপ করে খাও। জান্নাত খাইলো না, জানলা দিয়ে ফেলে দিল। মেজাজটাই গেল খারাপ হয়ে, কিছু বললাম না, গাড়ি ছেড়ে দিল। ঘন্টাখানিক পর রাতের খাবারের জন্য 15 মিনিট সময় দেওয়া হলো। ততক্ষণে জান্নাত ঘুমিয়ে গেছে। ওর মায়াবী মুখটা যেন আরো মায়াময় হয়ে গেল। চুলগুলো এক পাশে পড়ে রয়েছে, এই চুলগুলোর উপরেই আমি ফিদা। মনে পড়ে গেল ও কিছু খায়নি, তাই বাস থেকে নামলাম। ভাগ্য ভালো ছিল, একটা ফাস্টফুডের দোকান খোলা ছিল, সেখান থেকে কিছু খাবার নিলাম। তারপর বাসে আসলাম। এসে দেখি জান্নাত বাহিরে তাকিয়ে রয়েছে, চোখে মুখে গ্লানির ছাপ। আমি গিয়ে পাশে বসলাম। কোথায় গিয়েছিলে? কোথাও না, এই নাও খাবারগুলো, ওর হাতে দিলাম, খেয়ে নাও। থ্যাংক ইউ। জান্নাত খাওয়া শুরু করলো। তুমি খেয়েছো? না, খাও তুমি। রাগ করে আছো আমার উপর? না, কিসের রাগ? তাহলে খাও। ক্ষুধা নেই এখন। প্লিজ। জান্নাতের দিকে তাকিয়ে রইলাম। জান্নাত আমার মুখে খাবার দিয়ে দিল। পরের দিন সকালে বাস কক্সবাজারে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে একটা হোটেলে গেলাম, গিয়ে রুম বুকিং করলাম। রুম বুকিং করার সময় নিজেদের স্বামী স্ত্রীর পরিচয় দিলাম। রুমে ঢুকলাম। ওই এইটা কি হলো? কি? এক রুম কেন? তো স্বামী স্ত্রী কি আলাদা আলাদা রুমে থাকে নাকি? কি? আমি এখানে থাকবো না, আলাদা রুম নাও। সরি, তা হবে না। কে? দেখো, বেশি কথা বলিও না। আমরা এখন বাড়ি থেকে পালিয়ে যে কোনো সময় যে কেউ আমাদের খুঁজতে আসতে পারে, তাই জন্য আমাদের একত্রেই থাকতে হবে, বুঝছো? বোঝা গেছে কথা? জান্নাত আর কিছুই বললো না, সোজা ওয়াশরুমে চলে গেল। হয়তো বুঝতে পারছে। জান্নাত ওয়াশরুমে গেল, এই ফাঁকে আমি একটু বাইরে বের হলাম। ঘন্টাখানিক পর রুমে গিয়ে দেখি জান্নাত নাই। চিন্তায় পড়ে গেলাম, গেল কোথায় মেয়েটা? নাকি আমাদের পিছু করতে করতে কেউ এসেছিল, এখন ধরে নিয়ে গেছে? এগুলো মাথায় ঘুরছে, কারণ ওর বাবা একজন প্রভাবশালী ব্যক্তি, নিজের ক্ষমতা বলে যা খুশি করতে পারে। মাথায় কাজ করতেছে না, কি করি কি করব। এমন সময় জান্নাত রুমে আসলো। আমি হা করে তাকিয়ে আছি জান্নাতের দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে খুঁজতে। আমাকে একা ফেলে কোথায় চলে গিয়েছিলে? একটু বাইরে গিয়েছিলাম। বলে যাইবা তো। ওকে সরি, সারাদিন ঘোরাঘুরি করলাম, নিজের জন্য কিছু শার্ট প্যান্ট কিনলাম। রাতে খেয়ে বিছানায় শুয়ে রয়েছি। জান্নাত ওয়াশরুম থেকে বের হলো। তারপর কি হলো, এখানে কি করো? কোথায়? বিছানায় কি করো? শুয়ে আছি, ঘুমাবো। ঘুমাবা তাই না? তাহলে বিছানায় কি? যাও সোফায় গিয়ে শো, আমি বিছানায় ঘুমাবো। এত বড় খাট এখানে, দুজন তো অনায়াসে ঘুমানো যাবে। যাবে না? যাও সোফায় যাও। দেখ, উঠে সোফায় শুয়ে রইলাম। শালার কে বলেছিল আমার সাথে পালাইতে? এখন এভাবে সোফায় শুইতে হচ্ছে। অন্যদিকে জান্নাত মনে মনে হাসতেছে। রিলেশনে থাকাকালে অনেক জ্বালাইছো বাবু, এখন বুঝো ঠেলা কাকে বলে। পরের দিন সকালে ঘুম ভাঙলো। জান্নাত তখন ঘুমাচ্ছে, তাই আমি ফ্রেশ হয়ে বের হলাম। সমুদ্র পাড়ে বালুর উপর হাঁটতেছি আর জান্নাতের সাথে কাটানো মুহূর্তগুলো কথা ভাবতেছি। কতই না সুন্দর ছিল দিনগুলো। আনমনে হাঁটতেছি, হঠাৎ খেলাম এক ধাক্কা খেয়ে হুঁশ ফেলল। ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে সামনে তাকিয়ে দেখি সেই মেয়েটি। চোখে দেখেন না নাকি? ও আপনি ঠিকই আছে। আপনার মতো লুচেরা আর করবেই বা কি? সারাদিন খালি মেয়েদের পিছু পিছু ঘোরা ছাড়া আর কোনো কাজ আছে কি? বেশি কথা বলতেছেন কিন্তু। আবার মুখে মুখে তর্ক করে। মেয়েদের সম্মান দিতেও শিখেন নাই। কাকে কি দিতে হবে তা আমার জানা আছে। যত সব ফালতু। ফালতু আমি না, আপনি ফালতু। যত সব বাজে মেয়ে। বলেই হাঁটা ধরলাম। কিছু বুঝলেন না তো? বুঝিয়ে বলছি। জান্নাতের সাথে ব্রেকআপ হওয়ার পর আমি একটু কষ্টে ছিলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতাম না, তো একদিন ওরা আমাকে বাসা থেকে নিয়ে আসে। আমরা যেখানে আড্ডা দিই সেই জায়গা হলো রাস্তার পাশেই। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, সবাই মিলে গান ধরালাম। রাস্তায় যখন তোমায় প্রথম দেখেছিলাম আমি, সেদিন দেখার পরে আমার হৃদয় হয়ে গেল কি জানি। শুধু তোমার ছবি আঁকি, এই মনের মাঝে ধরে রাখি। বলতে চেয়েছি তোমায় আমি কত ভালোবাসি, কেন এত ভালো লাগে তোমার মিষ্টি হাসি। যত দূরে যাই আমি ছুটে ছুটে তোমার কাছে আসি। পলক পড়ে যখন তোমার চোখে, বলতে পারি না মুখে। এই হৃদয়ের কথাগুলো জমা থাকে আমার বুকে। রূপের মাইয়া একবার চাইয়া গো, ভাব লাগাইয়া পরাণ কারিলা। কাছে আইসা পাশে বৈশা গো, মান কাছে পায় ফালাইয়া দিলা। ঠিক তখনই এই মেয়ে সহ তার বান্ধবীগুলো যাচ্ছিল। জানি না কি থেকে কি হয়েছিল।
হঠাৎ শুনি এসে শাওনের গালে এসে থাপ্পড় দিল এবং ইস্তেমতো লোচ্চালা ভাঙ্গা বলে গালি দিয়ে চলে গেল। যাই হোক, হাঁটাহাঁটি শেষ করে সোজা হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলে চলে গেলাম, জান্নাতের জন্য হালকা খাবার নিয়ে নিলাম। গিয়ে রুমে প্রবেশ করতে দেখি জান্নাত শাড়ি পরার চেষ্টা করছে কিন্তু পারছে না। আমার ঢোকার আওয়াজ শুনে কোনো রকমের শাড়িটা সরিয়ে পেঁচিয়ে নিল। কি সমস্যা? কারো রুমে ঢুকতে গেলে যে নক করে ঢুকতে হয়, জানো না? আমি কি করে বুঝবো তুমি এখন এসব করতেছো? তাছাড়া ওয়াশরুমে গিয়ে পড়বা না? এখানে কি আমার রুম, আমি পাল্টাতেই পারি। ও হ্যালো, এটা আমার রুম। ওকে যাও, এখন বাইরে যাও। ওকে। আমি বের হয়ে আসলাম। বের হতেই আবার ওই মেয়ের সামনে পড়ে গেলাম, মানে সমুদ্র পাড়ের মেয়েটার সামনে। এমন সময় সঞ্জিতা বলে একজন ডাক দিল। তখনই মেয়েটি পেছে ঘুরে তাকালো এবং হাতে কি যেন ইশারা দিল। বুঝলাম মেয়েটির নাম সঞ্জিতা। কি ব্যাপার, আমাকে ফলো করা হচ্ছে? আমি ব্যাককেল হয়ে গেলাম। মেয়ে বলে কি আমি নাকি ফলো করতেছি? আমার কি আর খাইয়ে দেওয়া কাজ নাই আপনার পিছু করতে যাব? সামনে থেকে সরেন, যাব। ভালো হয়ে যান, বুঝলেন? দূর, যত সব আজাইরা পাবলিক। ওখান থেকে চলে আসলাম। কি একটা অবস্থা আপনারাই বলেন। ওই মেয়ের সাথে দেখা হলো 3 বার, তাও ভুলে। এখনই বলতেছে আমি নাকি পিছু করছি ওনার। হায় রে, কি যে হবে এই দেশের। এটা এখন মেয়েদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমাদের উচিত এর প্রতিবাদ করা। অন্যদিকে জান্নাত শাড়ি পরতে পারতেছে না, কারণ জান্নাত শাড়ি পরতে পারে না। তাই মনে মনে নিজেকেই বকা দিতে লাগলাম। ভাবছিলাম শাড়ি পরে ওর সাথে ঘুরবো, তাও আর হলো না। ভুল করলাম। ওরা যদি বলতাম পরিয়ে দিতে তাইলেই তো হতো। কি জানি শাড়ি পরাইতে জানিনি। যাই হোক, হাঁটাহাঁটি করে রুমে চলে গেলাম। গিয়ে দেখি জান্নাত খাইতেছে, কিন্তু অবাক হলাম। ও শাড়ি পরতেছিল দেখে গেলাম, কিন্তু গায়ে শাড়ি ছিল না। শাড়ি পরনি? পারি না পরতে। ভালোই, আমাকে বলতো আমি পরিয়ে দিতাম। তুমি শাড়ি পরাইতে পারো? না পারি না। ওকে। বাসিলাম। আমি চাই না ওর গায়ে হাত দিতে, কি না কি পরে বলবে, তাই না করে দিলাম। এমনিতেও আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ঘুরতে যাব। অপেক্ষা করো, ফ্রেশ হয়ে নেই। আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপর জান্নাতকে নিয়ে বের হলাম। দুজন একসাথে পাশাপাশি হাঁটতেছি। আগেও হেঁটেছি, তবে তখন আমার হাতে ওর হাতটা ছিল, কিন্তু এখন নেই। এটাই পার্থক্য। আচ্ছা জান্নাত, তোমার কি আগের কথাগুলো মনে পড়ে? কোনগুলো? আমরা যে একসাথে কত রকম হাঁটাহাঁটি করেছি সেগুলো। না। আর কিছু জিজ্ঞাসা করলাম না। এইভাবেই কয়েকদিন চলে গেল। আমি আর জান্নাত অনেক কাছাকাছি চলে আসলাম। আমি জান্নাতকে আবার ভালোবেসে ফেললাম। জান্নাতের আচরণেও বুঝতে পারলাম সেও আমাকে ভালোবাসে। একদিন হোটেল থেকে বেরিয়ে আসলাম, তারপর একটা শপিং মলে গেলাম। জান্নাতের জন্য ওর পছন্দের একটা গলার হার কিনলাম। এটা দিয়েই জান্নাতকে আজ প্রপোজ করব। অন্যদিকে জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতও সিদ্ধান্ত নিয়েছে আজকে আমাকে ভালোবাসার কথা বলবেই। তাই সে অনেক কষ্টে ইউটিউবে ভিডিও দেখে আমার পছন্দের শাড়ি পরলো এবং শাড়িটা আমারই গিফট করা। এদিকে আমি চরম খুশিতে এগিয়ে আসলাম। হোটেলে আসলাম। আমার হাতে ফুল আর জান্নাতের পছন্দের হারটা রয়েছে। আজকে জান্নাত চমকে উঠবে, আমি শিওর, কারণ হারটা জান্নাতের অনেক আগেই আমার কাছে চেয়েছিল। যাই হোক, আমি রুমের ভিতরে ঢুকে দেখলাম জান্নাত নেই, কোথাও জান্নাত নেই। ভাবলাম হয়তো একা একা একটু বাইরে বের হয়েছে। রুমে বসে বসে অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ হয়ে গেল, তাই কল দিলাম। ফোন বন্ধ বলছে। এখন চিন্তা হইতে লাগলো, কি হলো, গেল কোথায়? রুম থেকে বের হলাম, বাইরে ওরে খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। হতাশ হয়ে রুমে ফিরলাম। বসে আছি, এমন সময় হোটেলের ম্যানেজার আসলো। গুড আফটারনুন স্যার। স্যার, এটা আপনার জন্য। কি এটা? চিঠি, খুলে দেখুন। উনি চলে গেলেন। আমি খামটা ছিঁড়ে চিঠিটা বের করলাম। সুমন, আমি জানি তুমি আমার প্রতি দুর্বল হয়ে গেছো। আমি চাই না আমাদের মধ্যে নতুন করে কিছু হোক। আমি অনেকটা তোমার উপর দুর্বল হয়ে পড়েছিলাম, তাই আগে থেকেই সরে গেলাম। ভালো থেকো, আর আমাকে খোঁজার চেষ্টাও করিও না। ইতি, জান্নাত। কি হলো কিছুই বুঝলাম না। কষ্ট লাগতে শুরু করলো। ভালোবাসাটা কত সহজ মনে হচ্ছে। আমি আর এখানে থেকে কি করব? বাড়িতে চলে যাব। যার জন্য আসলাম সেই নাই। আমি আর কি করব? ব্যাগ গুছিয়ে নিলাম, রেডি হয়ে বের হয়ে পড়লাম। রিসিপশনে আসলাম চাবি জমা দিতে। এমন সময় রিসিপশনের লোকটি, চলে যাচ্ছেন স্যার? একটা প্রশ্ন করব স্যার। জি করুন। আচ্ছা, ম্যামকে ওনারা এভাবে নিয়ে গেলেন কেন? ম্যাম মানে কাকে? আপনার স্ত্রীকে। কারা নিয়ে গেছে ওকে? কেন স্যার, আপনি জানেন না? আজকে সকালেই তো কয়েকজন লোক এসে ওনাকে নিয়ে গেলেন। ও নো, আচ্ছা আমি আসি। বুঝলাম যে হয়তো ওর বাবা ভাইরা এসে ওরে নিয়ে গেছে।
ওর বাবার সম্পর্কে তো আপনাদের বলাই হয় নাই। ওর বাবা একজন ব্যবসায়ী এবং রাজনীতিও করে, কিছুটা পলিটিক্যাল পাওয়ার রয়েছেই। যাই হোক, আমি বাসে উঠে গেলাম, সোজা বাড়িতে চলে আসলাম। বাসায় যেতেই, এতদিন কক্সবাজারে ছিলি, আমাদের কি একবারও জিজ্ঞাসা করা প্রয়োজন ছিল না? সরি বলে আব্বুকে জড়িয়ে নিলাম। আব্বু আম্মু দুজনে বুঝে গেল আমার কিছু হয়েছে। কি হয়েছে তোর? কিছু না বলে রুমে চলে গেলাম, গিয়ে দরজা আটকে দিলাম। জানি না কেন আবার আমার সাথে এমন করলো। যদি ভালো না বাসবি তাইলে আবার জীবনে আসলি কেন? আমি কি আসতে বলছিলাম নাকি? চোখ দিয়ে পানি বের হয়ে গেল। পরের দিন। বন্ধু মন খারাপ করিস না। আমি নিশ্চুপ। দেখ, আমরা কি জানতাম নাকি ও এমন কিছু করবে? তাই বলে এইভাবে আমাকে নিয়ে খেলবে? দেখ বন্ধু, এসব নিয়ে আর ভাবিস না, বাদ দে। মনে কর জান্নাত নামের কেউ ছিল না তোর জীবনে। চল শপিং করতে যাব। চল। শপিং করতে গেলাম, শপিং করলাম, রাতে বাসায় ফিরলাম, রুমে ঢুকে ফ্রেশ হলাম। আম্মু আমার রুমে আসলো। তোর কি মন খারাপ? কই না তো। তাহলে এমন মনমরা হয়ে আছিস কেন? মন মরা কই দেখলা? আমি তোর মা, আমি সব বুঝি। কি হয়েছে বল আমাকে, ভালো লাগবে। কিছু না আম্মু। আচ্ছা বলবি না যেহেতু, জোর করব না, খেতে আয়। তুমি যাও, আমি আসতেছি। জলদি আসিস। আম্মু চলে গেল, আমিও খাইতে চলে গেলাম। যদিও খাইতে মন চাচ্ছিল না, তবুও খেতে হবে, কারণ আমি চাই না আমার জন্য আমার আব্বু আম্মু কোনো কষ্ট হোক। যাই হোক, খাইতেছি। শোন, আমি চাই তুই অফিসে জয়েন কর। এখন অন্তত না করিস না। আর কতদিন বেকার ঘুরবি? না এখন না, আর কিছুদিন পর প্লিজ, আমি নিজে থেকেই জয়েন করব। ও যখন চাচ্ছে না, জোর করিও না। ওকে। খাওয়া শেষে রুমে গেলাম, শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করতেছি কিন্তু ঘুম আসছে না। সেই আবারও জান্নাতের কথাই মনে পড়তে লাগলো। একবারও আমার খোঁজ নিতে আসলো না। জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার, যে হবে শুধুই আমার সুখ দুঃখে যে রবে পাশে, এমন মানুষকেই ভালোবাসার মন খুঁজে। এত কষ্ট পেয়েও তোমাকে ভুল বুঝিনি, এত দূরে রয়েও তোমাকে ভুলে যায়নি। নির্ঘুম রাত জেগেও স্বপ্ন নিয়ে বেঁচে আসি। কেন জানো? তোমায় খুব ভালোবাসি তাই। যাই হোক, ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে শাওনের ভরে ঘুম ভাঙলো। ফোন রিসিভ করলাম। হ্যাঁ বল। কই তুই? ঘুমাচ্ছি। জলদি মাঠে আয়, এক জায়গায় যাব। কোথায়? আসলেই দেখবি। ওকে, আসতেছি। আমি উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বের হলাম। আনমনে দ্রুত হাঁটতেছি, এমন সময় খেলাম ধাক্কা এক মেয়ের সাথে। ধাক্কা খেয়েই পড়ে গেলাম। উঠে দাঁড়াইয়া মেয়ের দিকে তাকাতেই আমি অবাক। মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো জান্নাতের বিয়েতে যাকে দেখে ক্রাশ খেয়েছিলাম, সেই মেয়েটি। আমি তো হা করে আসি। আপনি যত কষ্টেই থাকুন না কেন, যদি আপনার ক্রাশ আপনার সামনে আসে, আপনি হা করে তার দিকে তাকিয়ে থাকতে বাধ্য। আমারও তাই হলো। কি চোখে দেখে চলতে পারেন না নাকি? দেখবো আর কি, সামনে যে ক্রাশ। মুখ ফসকে বলে ফেললাম। কি 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 বলছেন? কিছু না। রাস্তা ছাড়ুন। আমি কি আটকে রেখেছি নাকি? তোর ফালতু বলেই হাঁটা ধরলাম। ও হ্যালো মিস ক্রাশ, হোয়াট ইজ ইউর নেম? মেয়েটি ঘুরে তাকালো কিন্তু কিছুই বললো না। উপস, পরানটা শুয়ে গেল। যাই হোক, জায়গা মতো চলে গেলাম। এত দেরি করলি কেন বেটা? আর বলিস না, ক্রাশের সাথে দেখা হয়েছিল। ক্রাশ মানে কি জান্নাত? মন খারাপ হয়ে গেল। আরে দূর, ও আসবে কোথা থেকে? ও তো এতদিন নিশ্চয়ই অনেক ভালো আছে। মন খারাপ করিস না, আমি বুঝতে পারছি তুই কার কথা বলছিস। বিয়ে বাড়িতে যে মেয়েটার পিছে ঘুরছিলি সেই তো? আচ্ছা এসব বাদ দে তো, কোথায় যাবি বলছিলি? চল। একটা রিক্সা নিলাম। কিছুক্ষণ পর কাজী অফিসের সামনে এসে নামলাম। আমি অবাক হলাম, কিরে এখানে কেন আসছিস? আর বলিস না, নিপার পরিবার নিপার বিয়ে ঠিক করে ফেলেছে, তাই এই সিদ্ধান্ত নিছি ওরে বিয়ে করে ফেলবো, যা হবার হবে। আকাম তো আগেই করে ফেলেছিস, বিয়ে না করেই কর বিয়ে, এখন সমস্যা নেই। দূর শালা, আসিতেছে তো নিপা কই? কিছুক্ষণের মধ্যে নিপা এসে হাজির হলো। যাই হোক, ওদের বিয়ে হয়ে গেল। তোর দোস্ত হানিমুনে যাবি নাকি? যা তো আজকেই। আমি বুঝি না হানিমুনে যাওয়ার কি দরকার, আগেই তো সবকিছু করে ফেলেছিস। শালার ভাই শালা, আগে করছি দেখা কি এখন হানিমুন করতাম না? কর কর। যাই হোক, 2 দিন পর আমি অনেকটা স্বাভাবিক। আমি অত্যসার একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম। এমন সময় জান্নাত প্রবেশ করলো, সাথে একটা ছেলে। অবাক হলাম, জান্নাত এই ছেলেটির হাত ধরে রেখেছে। দৃশ্যটা দেখে চোখে পানি চলে আসতেছিল। তুষারও খেয়াল করলো। সুমন, ওই সুমন। বল। আমার দিকে তাকা। বল। দেখ কি করি, আয় তো আমার সাথে। কি করবি? তুই আয়।
তুষার আমাকে নিয়ে সোজা জান্নাত ওই ছেলেটাকে নিয়ে যে টেবিলে বসেছিল সেই টেবিলে বসে গেল। জান্নাত আমার দিকে তাকিয়েই আছে। আমি একবার তাকিয়ে না দেখার ভান করে থাকলাম। দোস্ত, এটা তোর এক্স না? আমি ওর কথায় অবাক। শালায় কয় কি? ওর কানে কানে কইলাম, কি কস এগুলা? মায়ের খাবি নাকি? যা বলি হ্যাঁ হ্যাঁ করতে থাক। কি হলো বল, এটা তোর এক্স না? তো কি ভাই, দেখে তো ভালোই ছেলে মনে হচ্ছে, তো এনাকে পাইলেন কই? হোয়াট দ্য হেল? ভাই ইংলিশ বুঝি না, কি হেলতে কইলেন? রাবিশ ওয়েটার। ওয়েটার, এইসব আউটফল লোকদের রেস্টুরেন্টে ঢুকতে দেন কেন? ভাই বুঝতে পারছি আপনি বিদেশি মাল। যাই হোক, আমার বন্ধু এক্সট্রারে খুশিতে রাখেন এবং নিজেও সুখে থাকেন। চল দোস্ত। বলেই তুষার আমার হাত ধরে টেনে নিয়ে চলে আসলো। আমি জান্নাতের দিকে খেয়াল করলাম, আমার দিকে তাকিয়েই আছে। ওর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। এর মানে বুঝলাম না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তুষার হাসতে লাগলো। আরে এত হাসছিস কেন? এইটা দেখ। এটা কার? কার আবার? তোর এক্সের সাথে বলদটার। শালা, এটা আনছিস কি করতে? কি আর করব, একটু বিনোদন নিলাম, সাথে শাস্তিও দিলাম। আমি নিশ্চিত যে আজকে রেস্টুরেন্টে ওরা অপমানিত হবে, এতে আমারই সুখ। আমার বন্ধুকে কষ্ট দিয়েছে, ওর প্রতিশোধ না নিলে কি হয় নাকি? তুষারকে জড়িয়ে ধরলাম। আমি বুঝি না আমি কষ্টে আছি নাকি সুখে আছি। তুষার আর শাওন আমাকে সবসময় পাশে থেকে সাপোর্ট করে যাচ্ছে, যার ফলে কষ্টটা অনুভব হচ্ছে না। দোস্ত, আবার কি? তোর ক্রাশ কই? ওইদিকে তাকা। আমি তাকিয়ে দেখলাম ওই মেয়েটি। চল আজ এই মেয়ের পিছে পিছে যাব, পুরো ডিটেলস জেনে আসবো। কি যা আবল তাবল বলিস? ধুর বেটা, এই যুগে সিঙ্গেল থাকা অনেক কষ্টের। আমরা মিঙ্গেল, তোরে সিঙ্গেল থাকতে দেব ভাবলে কি করে? চল। তুষার আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। মেয়েটির পিছু পিছু হাঁটছি। মেয়েটি বারবার পেছন ঘুরে তাকাচ্ছে। একসময় মেয়েটি দাঁড়ালো, দাঁড়িয়ে আমাকে ডাক দিল। আমরা কাছে গেলাম। কি সমস্যা কি? দোস্ত, এই সুযোগ, এখন যদি সাহস দেখাইতে পারিস তাহলে সব হয়ে যাবে নিশ্চিত। কি করব? প্রপোজ কর। শিওর? কিছু কইলে? কইব না কিছুই, তুই কর। ওকে। আমারও শরীরে জেদ ছিল। জান্নাত যদি আমাকে ছেড়ে নতুন কাউকে নিয়ে খুশি থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? কপালে যা আছে তাই হবে। কি সমস্যা কি? বলদের মতো পিছু করে আসছেন কেন? আমার পিছু করছেন কেন? আর এই যে আপনি আপনি আমাকে বিয়ে বাড়িতে ফলো করেছিলেন তাই না? সমস্যা কি আপনার? আই লাভ ইউ। হোয়াট? আই লাভ ইউ। আই রিয়েলি লাভ ইউ। লাভ ইউ সো মাচ। আপনি কি পাগল নাকি? চিনি না জানি না, খালি আবল তাবল কইতেছেন। আর যেন কোনোদিন পিছনে না দেখি। বলেই হাঁটা ধরলো। দোস্ত, একটা বাংলা সিনেমার ডায়লগ দেয়া দে, ইমপ্রেস হয়ে যাবে। ও হ্যালো সুন্দরী। পিছে তাকালো। এখানে আইসা ভালোবাসো না বলা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। তারপর ও হেঁটে চলে গেল। শালা কি করলি এইটা? কি করলাম? তোরে কইছি বাংলা সিনেমার ডায়লগ মারতে, তাই বললাম মিঠুন চক্রবর্তীর গুরু সিনেমার নায়িকা রচনার ডায়লগ মেরে দিলি। এখন যদি আয়সা চেক করে তুই আসিস কিনা, তখন কি করবি? আমি কি জানি, তুই বলছিস বলতে। আমার মাথায় যা আসে তাই বলে দিছি। দিলি হওয়ার আগে সব নষ্ট করে। দূর চল তো, এখন বাসায় যাই। এমন সময় বৃষ্টি শুরু হলো। ভিজতে ভিজতেই বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হলাম। 2 দিন পর আমি অসুস্থ হয়ে গেছি। প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেছি। তো একদিন বিছানায় চোখ বন্ধ করে শুয়ে রয়েছি। এমন সময় একটা হাত আমার কপালে রাখলো কেউ। নরম তুলতুলে হাত। চোখ খুলে দেখে তো আমি অবাক। হাতটা আর কারো নয়, সেই মেয়েটির, যার জন্য এখন আমার এই অবস্থা। তুমি বলেই উঠতে গেলাম। উঠতে হবে না, শুয়ে থাকো। আমি শুয়ে থাকলাম। আপনাদের তো বলতেই ভুলে গেছি, ওর নাম হচ্ছে সুমাইয়া। তো এখন কেমন বোধ করছো? ভালোই, কিন্তু তুমি আমার বাসায় কিভাবে? তা না জানলেও চলবে। আচ্ছা আমি এখন আসি, বাসায় যেতে হবে, না হলে আম্মু চিন্তা করবে। আমি ফোন দিব না। ওকে। সুমাইয়া পিছে ঘুরতে যাবে, তখনই ওর হাতটা ধরে টান দিয়ে আমার উপরে নিয়ে আসলাম। দুজনের দিকে তাকিয়ে আসি। তখনই তুষার রুমে ঢুকে পড়লো। সুমাইয়া লজ্জা পেয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে গেল। কি বন্ধু, কেল্লাফতে হয়ে গেছে? আগে বল, ও এখানে যে? শোন, আগে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ মেয়েটির সামনে এসে দাঁড়ালো। আমাকে বলতে লাগলো কি ভিতর ডিম। সেদিন তো খুব বড় বড় গলায় বলেছিল ভালোবাসি, না বলার পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে থাকবে। কই পরদিন তো আর দেখলাম না, যত সব ফালতু। তারপর আর কি বললাম? তুই বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে গেছিস, হাসপাতালে ভর্তি ছিলি একদিন। বানাইয়া ইচ্ছা মতো বলছি। শালা, এত বানাইতে গেছিস কেন? হয়েছে, এখন বাদ দে, জ্বর তো দেখি কমতেছে। আচ্ছা থাক, আমি যাই, বাসায় কাজ আছে। ওকে যা। 2 দিন পর সুমাইয়া আর আমি নির্জন জায়গায় বসে আছি। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বৃষ্টিতে ভিজে জ্বরে আক্রান্ত হলাম তোমার জন্য, তাও বুঝো না কতটুকু ভালোবাসি। আচ্ছা শোনো, বিয়ে বাড়িতে প্রথম দিন দেখেই তোমাকে অনেক পছন্দ হয়ে যায়।
ভালোবেসে ফেলি। ছেড়ে যাবে না তো? কখনোই যাব না। সত্যি তো? সত্যি। সুমাইয়া আমার বুকে মাথা রাখলো। ওর সাথে ঘোরাঘুরি করে বাসায় গেলাম। শুরু হলো আমাদের লুটোর পুটোর প্রেম কাহিনী, জীবনের আর একটা অধ্যায়। কয়েকদিন পর রাতে রুমে বসে সুমাইয়ার সাথে কথা বলছি, এমন সময় আম্মু খাইতে রাখলো। খাইতে গেলাম। খাওয়ার সময়, আর কতদিন আজাইরা ঘুরবি? আব্বু আমি কাল থেকে অফিসে জয়েন করব। সত্যি? সত্যি। ওকে, তাহলে আমি ম্যানেজারকে বলে সব ব্যবস্থা করছি। আচ্ছা। খাওয়া দাওয়া করে রুমে আসলাম। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে আব্বুর সাথে অফিসে গেলাম। আমার জন্য ছোটখাটো আয়োজন করা হয়েছে। যাই হোক, অফিসে প্রথম দিন হালকা পাতলা কাজগুলো দেখছিলাম। সুমাইয়া কল দিল, রিসিভ করলাম। কোথায় তুমি? আমি তো অফিসে। দেখা করতে পারবা? আচ্ছা, বিকালে। ওকে। তারপর কাজে মন দিলাম। বিকালে সুমাইয়ার সাথে দেখা করার জন্য চলে গেলাম। গিয়ে দেখি সুমাইয়া আগে থেকেই বসে আছে। কি হয়েছে, এত আর্জেন্ট কেন রেখেছো? বাসা থেকে বারবার বিয়ের কথা বলতেছে, কি করব? তো কি হয়েছে, এতে এত চিন্তার কি আছে? চিন্তা করব না তো কি করব? আরে চিন্তা করিও না, আমি আছি তো। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরলো, আমিও ধরালাম। ভালোই কাটতেছিল সময় গেল। তো একদিন রাতে রুমে বসে বসে গেম খেলতেছি, তখনই একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। প্রথমবার রিসিভ করলাম না, আবার কল আসলো, রিসিভ করলাম। হ্যালো, কে? সুমন। ডাকটা আমার অনেক চেনা, গলার ভয়েসটাও চেনা। আর কেউ নয়, জান্নাত। জান্নাত? ফোন দিয়েছো কেন? কিছু কথা বলতে চাই তোমাকে, প্লিজ একবার দেখা করো। না, পারবো না, সরি। তুমি তোমার মতো, আমি আমার মতো। প্লিজ, শেষবারের মতো। জীবনেও পারবো না, সরি অ্যান্ড গুড বাই। কেটে দিলাম। চোখ দিয়ে পানি চলে আসলো। অনেকদিন পর ওর ভয়েসটা শুনলাম। কত রাত ওর সাথে ফোনে কথা বলতে বলতে কাটিয়েছি, এখন সেগুলো শুধু স্মৃতি আর অতীত। এমন সময় সুমাইয়া কল দিল, কল রিসিভ করলাম। কি হয়েছে, কি কার সাথে কথা বলছিলে? কই, কারোর সাথেই না তো। মিথ্যা বলিও না একদম। আজব তো, আমি মিথ্যা বলতে যাবো কেন? তোমাকে বিশ্বাস নাই। না করলে আজাইরা পেঁচাল পারিস না, দুর্বল। কি কি বললা তুমি? ভালোভাবে কথা বলবা, না হলে ফোন রাখো, ভালো লাগছে না। না। ফোন কেটে দিলাম। এমনিতেই ভালো লাগছে না, আবার উনি ইয়া শুরু করছে, ফালতু। ফোন বন্ধ করে ঘুমাইলাম। পরের দিন অফিস শেষে শাওন আর তুষারের সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় সুমাইয়া এসে আমার কলা ধরে চেপে ধরলো। ধরেই আমাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে আসলো, রিক্সায় ওঠালো। একটা নির্জন জায়গায় চলে আসলাম। কি সমস্যা কি তোমার? কি করলাম? ফোন বন্ধ কেন? আমার চিন্তা হয় না নাকি? আমি একটু মজাই তো করেছিলাম, তাই বলে তুমি এমন করবা? বলেই কেঁদে দিল। কাঁদছো কেন? সারাদিনও একটু কন্ট্যাক্ট করনি, আমার কতটা কষ্ট হয়েছে জানো? আচ্ছা, সরি, আর করবো না। এই কান ধরছি, আর হবে না, প্রমিস। ওকে জড়িয়ে ধরলাম, চোখ মুছে দিলাম। তারপর ওর সাথে ঘোরাঘুরি করলাম। ওরে বাসায় পৌঁছে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে হাঁটতেছি আর ভাবতেছি, এমন একটা পাগলি মেয়ে আমাকে ভালোবাসে। আমি আসলে অনেক ভাগ্যবান, মেয়েটি আমাকে অনেক ভালোবাসে। ওরে ধোকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। হঠাৎ দুটো গাড়ি এসে আমার সামনে থামলো। কয়েকজন লোক এসে আমায় ঘিরে ধরলো। তারপর কি যেন একটা স্প্রে করলো। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। উফস, কিচ্ছু মাথায় আসছে না। আমি হাসপাতালে কেন? আশেপাশে কেউ নেই। আমি শুধু একটা বেডে শুয়ে আছি। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমার হাত পা বাঁধা। তখনই মাথায় আসলো আমাকে কিডন্যাপ করা হয়েছে। আমি চিৎকার করতে শুরু করলাম। দুজন লোক ভিতরে আসলো, দুজনেই পরিচিত। একজন হলো জান্নাতের আব্বু, অন্যজন জান্নাতের ভাই। আমি মনে হয় আর বাঁচবো না, ওনারা আমাকে মারার জন্যই কিডন্যাপ করেছেন। জান্নাতের ভাই এসে দড়িগুলো খুলে দিল। এসবের মানে কি? বাবা, তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। মানে কি? তুমি আমার জান্নাতকে বাঁচিয়ে দাও প্লিজ। জান্নাতের কি হয়েছে? জান্নাত বিষ খেয়েছে, আল্লাহর রহমত ওর কিছুই হয়নি, কিন্তু জ্ঞান ফিরছে না, আর খালি সুমন করছে। একমাত্র তুমিই পারো ওর জ্ঞান ফেরাতে। দেখুন, আমি পারবো না, সরি, আমাকে যেতে দিন। বলেই আমি হাঁটা ধরবো, ঠিক তখনই আমার পাপের ফল, প্লিজ আমার মেয়েকে দিও না। মানে কি? তোমরা যে পালিয়েছিলে কক্সবাজার থেকে, আমি জান্নাতকে নিয়ে এসেছি। আমি জানি তোমরা দুজনকে ভালোবাসো, তাই আমি জান্নাতকে বলেছিলাম ও যদি তোমাকে ভুলে না যায় তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। সেজন্য ও ভয়ে তোমার থেকে দূরে চলে আসে। বলেই উনি রুম থেকে বেরিয়ে যায়। প্লিজ ভাই, আমার বোনটাকে বাঁচিয়ে দাও, কথা দিচ্ছি মহা ধুমধাম করে তোমাদের বিয়ে দিব। উনিও চলে গেলেন। আমি পড়ে গেলাম দুটানায়। এদিকে জান্নাত, আরেকদিকে সুমাইয়া। মোবাইলটা হাতে নিতেই দেখি সুমাইয়া 20টার উপরে কল দিছে। যাই হোক, আমি কল ব্যাক করলাম। কই তুমি? এতক্ষণ কোথায় ছিলে? ফোন ধরলে না কেন?
দেখো আমি হাসপাতালে আছি। হাসপাতাল? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, ওই একজন আত্মীয় বিষ খেয়েছে তাই এসেছি। হাসপাতালের নাম কি? নাম বললাম, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে। ফোনটা কেটে দিলাম। কিন্তু এখন আমি কি করব, কাকে বেছে নিব? আমি জানি জান্নাত আমাকে ভালোবাসে, রেস্টুরেন্টে ওর মুখোমুখি হওয়ার সময় বুঝে গেছিলাম। কিন্তু সুমাইয়াও তো আমাকে কম ভালোবাসে না, আর আমি সে না হয় নাই বললাম। যাই হোক, রুম থেকে বের হলাম। বের হয়ে দেখি জান্নাতের আব্বু আম্মু আর ভাই পায়চারি করতেছে ওর কেবিনের সামনে। সিদ্ধান্ত নিলাম আমি যাব জান্নাতের সামনে, যাই হোক পরে দেখা যাবে। আমি জান্নাতের ক্যাবিনে ঢুকলাম। ঢুকে দেখি জান্নাত শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক, আর সুমন সুমন করছে। ওরে এভাবে দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আসলে ভালোবাসার মানুষের কষ্ট সে এক্স হোক আর বর্তমান হোক, কারোর সহ্য হবে না। আমি গিয়ে ওর পাশে বসলাম, জান্নাতের মাথায় হাত রাখলাম, তারপর বাংলা সিনেমার স্টাইলে ডাকা শুরু করলাম। জান্নাত ওঠো, এই যে আমি এসে গেছি, দেখো তাকিয়ে দেখো, এই যে আমি। কিছুক্ষণ ডাকাডাকির পর ও চোখ খুললো। চোখ খুলে উঠে আমাকে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ সুমন, আই লাভ ইউ সো মাচ। অনেক ভালোবাসি তোমাকে, অনেক অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না, প্লিজ। কি করব ভেবে পাচ্ছিলাম না, জড়িয়ে ধরবো তাও পারছি না, কারণ আমার যে দেয়ালে পিঠ ঠেকে গেছে। ওরে আপন করে নিলে সুমাইয়ার কি হবে? সে তো কোনো দোষ করেনি। এমন সময় দরজা খুলে কে যেন প্রবেশ করলো। আমি তো দেখে অবাক, সুমাইয়া, সুমাইয়া আমার সামনে। জান্নাত আমাকে জড়িয়ে ধরে আছে। সুমাইয়ার দৃশ্যটা দেখেই চোখ দিয়ে পানি বের হয়ে যায়, সাথে সাথে রুম থেকে বেরিয়ে যায়। এখন কি করি, কি করি? আমি জান্নাতকে শুয়ে দিয়ে বের হয়ে আসলাম। দৌড়ে গিয়ে সুমাইয়ার সামনে দাঁড়ালাম। মেয়েটি কাঁদতেছে। সুমাইয়া আমার কথাগুলো শোনো। কি শুনতাম? এই ছিল তোমার আত্মীয়? ঠান্ডা হওয়া আগে ওর হাত ধরতে গেলাম, ধরতে দিল না। ভাগ্যেশ আমি এখানে এসেছিলাম, না হলে তো তোমার এই কুকুরটি ধরতেই পারতাম না। বাহ সুমন বাহ। আগে আমার কথা তো শুনবা প্লিজ। রাত দুপুরে অন্য মেয়েদের সাথে তুমি, আর কি শোনাবা এসবের কাহিনী? দিলাম থাপ্পড় সুমাইয়াকে। এমনিতেই কাঁদছিল, কাদার মাত্রা আরো বেড়ে গেল। এত বেশি কথা বলে কেন? এখন সোজা বাসায় যাওয়া। আমি একটা অটো ডাক দিলাম, তারপর অটোর ভাড়া দিয়ে ওরে পাঠিয়ে দিলাম। আমি ওখানে বসে পড়লাম, মাথায় কিছুই ঢুকছে না, কি করব আমি? একদিকে জান্নাত, একদিকে সুমাইয়া, মাঝখানে আমি। যে কেউ যে কোনো সময় অঘটন ঘটিয়ে ফেলতে পারে। ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো। এমন সময় একজন আমার কাঁধে হাত দিল। আমি তাকিয়ে দেখি জান্নাতের ভাই। আমি সব দেখছি, কি করতে বলবো জানা নেই, কিন্তু আমার বোনটাকে বাঁচিয়ে দিও, ও তোমাকে ছাড়া বাঁচবেই না। ও হ্যাঁ, জান্নাত তোমাকে খুঁজতেছে, চলো। কি আর করব, ওনার সাথে ভেতরে গেলাম, জান্নাতের কাছে গেলাম। কোথায় গিয়েছিলে? কোথাও না, এখানেই ছিলাম। আমাকে একটা কিস করবা প্লিজ? না এখন না, প্লিজ প্লিজ, একবার খালি। কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, করো তো। বাধ্য হয়ে ওর কপালে একটা কিস করলাম। অন্যদিকে সুমাইয়া বাড়িতে গিয়ে ফোন অফ করে দেয়, তারপর কাঁদতে থাকে। সুমাইয়ার আম্মু দেখে ফেলে, কি হয়েছে জানতে চায়, কিছুই বলে না। এদিকে আমার চিন্তা হচ্ছে ও বাড়িতে গেছে কিনা। ফোনের পর ফোন দিতেই থাকলাম, ফোন বন্ধ। আর এদিকে জান্নাত আমাকে এক মুহূর্তের জন্যও ছাড়ছে না। রাতটা পার হলো কোনো রকম। সকালে, জান্নাত আমি এখন আসি। না, তুমি এখানে থাকো। না, আমার অফিসে যেতে হবে তো, আর কাল থেকে বাড়ি যায়নি, আব্বু আম্মু চিন্তা করবে। আমার যেতেই হবে, বোঝার চেষ্টা করো। ওকে, তবে তাড়াতাড়ি আসবা প্লিজ। ওকে। হাঁটতে যাব, তখনই জান্নাত আমার হাত ধরলো। আবার কি? একটা কিস প্লিজ। জানি না দিলে ছাড়বে না, তাই দিয়েই দিলাম। তারপর বেরিয়ে আসলাম, সোজা বাসায় আসলাম। বাসায় আসতেই আব্বু আম্মুর বকা, ওনাদের কোনো রকমে ম্যানেজ করলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হলাম। তখনই মনে পড়লো সুমাইয়ার কথা। আল্লাহ জানে মেয়েটা কি করছে। ফোন দিলাম, ফোন বন্ধ। উস আল্লাহ, রাতে কেন যে হাসপাতালে নাম বলতে গিয়েছিলাম, কি করব ভেবেই পাচ্ছি না। কিছু করার নেই, এখন সুমাইয়ার বাড়িতে যেতেই হবে। ও আবার যদি খারাপ কিছু করে ফেলে। ফোন করে শাওনা তুষারকে নিয়ে আসলাম। তারপর সুমাইয়ার বাড়ির উদ্দেশ্যে গেলাম। বাড়িতে গিয়ে শুনি ও নিজের রুম থেকে বের হচ্ছে না। আমি গিয়ে ডাকাডাকি করলাম। আমার ডাক শুনে কিছুক্ষণ পর দরজা খুললো। খুলেই সোজা আমাকে জড়িয়ে ধরলো। মেয়েটা অনেক কেঁদেছে, দেখেই বুঝে গেলাম। কান্না থামাও প্লিজ, আমি এসেছি তো। সুমাইয়া কেঁদেই চলেছে। আগে আমার কথা শোনো, একটু কান্না থামাও। চুপ প্লিজ লক্ষ্মীটি, কান্না থামাও। তুমি কাঁদলে আমারও কষ্ট হয়, বুঝো না কেন? সুমাইয়া একটু থামলো। আমি চোখ মুছে দিলাম। এবার শান্ত হয়ে বসো আর আমার কথাগুলো শোনো।
বলো। এই তো লক্ষ্মী মেয়ে। তারপর আমি সব খুলে বললাম। কি? ওইটা কি জান্নাত আপু ছিল? এবার বুঝো আমি কি অবস্থায় আছি। যাই হোক গা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বুঝি তো, তাই তো সব তোমাকে খুলে বললাম। কাল রাতে যদি শান্ত হইয়া কথাগুলো শুনতে, তাহলে এত কষ্ট পেতে হতো না। আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে অন্য মেয়ে জড়িয়ে রেখেছে, কি করে সহ্য করব বলো? এবার খুশি তো? আমি তোমার আছি, তোমারই থাকবো। তবে কথা দাও আর কোনো উল্টাপাল্টা কাজ করবা না। ওকে, প্রমিস। যাক বাবা, বাঁচলাম, একটারে শান্ত করতে পারছি। এবার জান্নাতকে কি করব? হে আল্লাহ, আমাকে শক্তি দাও। এমন সময় অপরিচিত নম্বর থেকে কল আসলো। ফোন রিসিভ করলাম। হ্যালো ভাই, আমি জান্নাতের ভাই বলছি। হ্যাঁ বলুন। কোথায় তুমি? বাসাতেই আছি। একটু হাসপাতালে আসবে প্লিজ। কেন, কিছু হয়েছে নাকি? না, মানে জান্নাতকে রিলিজ দেওয়া হয়েছে। ও তোমাকে ছাড়া বাড়িতে যাবে না বলছে। প্লিজ একটু আসো। ওকে ভাইয়া, আমি আসতেছি। এই বলে ফোন রাখলাম। কার ফোন ছিল? জান্নাতের ভাইয়ের। কিছু হয়েছে নাকি? না তেমন কিছু না। জান্নাত আমাকে ছাড়া নাকি বাড়িতে যাবে না, আমাকে যেতে বলেছে। আমিও যাব। ওকে চলো। মেয়েটা অনেক কেঁদেছে, তাই আর না করতে পারলাম না। কিন্তু আমি বুঝতেছি আমার কি অবস্থা হচ্ছে। কাল রাতে একটুও ঘুমাতে পারিনি। যাই হোক, ওদের নিয়ে হাসপাতালে গেলাম। জান্নাতের সামনে যেতেই সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো। কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে? জানো আমার কত কষ্ট হয়েছে। চলে এসেছি তো, এখন চলো বাড়ি যাব। এদিকে সোমাইয়া জান্নাতের জড়িয়ে ধরাটা মেনে নিতে পারছে না, মনে মনে ফুসছে। যাই হোক, জান্নাতকে বাড়িতে নিয়ে গেলাম। সোমাইয়াও আমার সাথে সাথে সাহায্য করলো। আচ্ছা আমি এখন আসি কেমন? তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করে নিও। থাকো না আজ আমার সাথে। কি বলছো আপু? দুইজন অবিবাহিত ছেলে মেয়ে একসাথে কিভাবে থাকবে বলো? আমি ইশারায় সোমাইয়াকে চুপ করতে বললাম। লোকে কি বলবো সেটা দিয়ে আমার কি? আমার ভালোবাসার মানুষ আমার সাথে থাকবে, তাতে কার বাপের কি? কিসের ভালোবাসা? হো তো আমার। পুরোটা বলার আগেই আমি সোমাইয়ার মুখ চেপে ধরলাম। কি বললি তুই? কি আর তুমি ওরে এভাবে ধরেছো কেন? আল্লাহ, আমারে নিয়ে যাও। কারে রেখে কারে আটকামু? আরে তুমি শুয়ে আছে, থাকো না। আমি তো আর হারিয়ে যাচ্ছি না। আমার কথা তো ভাববে। কাল রাত থেকে একটুও ঘুমায়নি, আমার ঘুমাতে হবে তো। আমার বাসায় জায়গার অভাব নাকি? তা না, কিন্তু আমার তো বাসায় কাজ আছে। আব্বু আম্মুকে তো ম্যানেজ করতে হবে, বুঝো না? প্লিজ যেতে দাও। ওকে, তবে আমি যখনই ডাকবো আসবা, কিন্তু না হলে আমি কিচ্ছু খাবো না। ওকে ওকে, বাঁচলাম। ওদের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। বের হতেই, তুমি আমাকে আটকালে কেন? কিসে? তোমাকে ছেড়ে দিয়েছে তখন ভাবতে পারলো না তোমাকে ছাড়া থাকতে পারবে কি না? এখন আসছে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না বলতে। হয়েছে, থামো এখন। আমি রিক্সা ডেকে দিচ্ছি, বাড়ি চলে যাও। না। কি না? আমরা এখন ঘুরবো। পাগল নাকি? আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আমি কিন্তু জানি না। উস, কাদের পাল্লায় যে পড়লাম। কি আর করবো, ওরে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম। তারপর বাড়ি গেলাম। কিরে, তুই মদ খেয়েছিস নাকি? মানে কি বলছো? আমাকে কোনোদিন দেখছো এসব খেতে? তা দেখিনি, কিন্তু আজকে তো মনে হচ্ছে খেয়েছিস। কি সব বলছো? এতক্ষণ মাথায় ঢুকলো, ঘুমের ঠেলায় চোখে কিছুই আসছে না। মাতালের মতো হেলছি আর দুলছি, কিছু না বলেই সোজা রুমে ঢুকে বিছানায় এলিয়ে পড়লাম। ঘুমিয়েও গেলাম, কিন্তু কারো সহ্য হলো না। আম্মু এসে খাইতে ডাকা শুরু করলো। যাই হোক, খাইতে গেলাম। খাওয়া দাওয়া করে রুমে আসলাম। ঘুমানোর জন্য শুয়েও পড়লাম। এমন সময় সোমাইয়ার ফোন রিসিভ করলাম। কি করছো বাবু? লুডো খেলবা? ছি, এইসব কি বলছো? আমার মাথা আর মুন্ডু, আমাকে ঘুমাতে দাও প্লিজ। ওকে ওকে, ঘুমাও, কাল দেখা করব। আর হ্যাঁ, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। ওরে আমার বোন, যা করার করিস, এখন ঘুমাতে দে। বলেই ফোনটা কেটে দিলাম। কাটতে দেরি আছে, কল এসে গেল জান্নাতের। কিছুই করার নেই, কল ধরতেই হলো। হ্যাঁ বলো। কি করছো? ঘুমানোর জন্য শুইলাম। ও, খেয়েছো? তুমি খেয়েছো? কাল তোমার জন্য সারপ্রাইজ রয়েছে। কিসের? কাল দেখো, এখন ঘুমাও। ওকে, গুড নাইট। দুজনেই সারপ্রাইজ দিবে বললো। আল্লাহ জানে কি সারপ্রাইজ আছে আমার কপালে। এখন এসব ভাবার সময় নাই, ঘুমাতে হবে। গুড নাইট। পরের দিন সকালে আব্বুর ডাকে ঘুম ভাঙলো। অফিসে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে, একটা মিটিংও আছে, তাই অনিচ্ছা সত্ত্বেও গেলাম।
অফিস থেকে ফিরে বাসায় ঢুকতেই আমি অবাক। জান্নাতের বাবা মা ভাই সবাই আমার বাসায়। শুধু জান্নাতের বাবা মা নয়, সুমাইয়ার বাবা মাও এসেছে, সাথে তথাকথিত 203 সুমাইয়া ও জান্নাতও আছে। এই ছিল সারপ্রাইজ। হায় রে সারপ্রাইজ, আমাকে উপরে উঠাইয়ে পাঠাও। সুমাইয়াকে দেখছি মাথা নিচু করে বসে আছে। অন্যদিকে জান্নাত আমাকে দেখেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। সবার সামনে আমার কেমন যেন লাগলো। সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে, আর সুমাইয়া তো সহ্য করতে না পেরে সোজা এসে জান্নাতকে টেনে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল। কি হলো এটা? তুই এমন করলি কেন? ও শুধু আমার, ঠিক আছে? রাস্তা মেপে রাখো। কি বলছে ও এসব সুমন? সুমাইয়া চুপ করে থাকো তো। কেন চুপ করব? আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটা মিথ্যা নাকি? আমি চুপ করে আসছি। কি হলো, এখন চুপ করে আছো কেন? প্লিজ চুপ করো। বাই দ্য ওয়ে, আব্বু আম্মু ওনারা কেন এসেছেন? ওনারা এসেছেন ওনাদের মেয়ের সাথে তোর বিয়ের কথা পাকাপাকি করতে। আস্তাগফিরুল্লাহ, বলে কি? মানুষ একটা বিয়ে করতে মেয়ে খুঁজে পায় না, আর আমার বাসায় বিয়ে করার জন্য 2 জন হাজির। সবই তোমার লীলা খেলা। আল্লাহ, আমি তো এসবের কিছুই বুঝতেছি না। উনি বলছেন ওনার মেয়েকে তুই ভালোবাসিস, আবার ইনি বলছেন ওনার মেয়েকে তুই ভালোবাসিস। আমাকে একটু খুলে বলবি আসলে তুই ভালোবাসিসটা কাকে? ভাই, যদি বাইসে থাকি তাইলে জীবনেও কোনো বিয়ে বাড়ি থেকে মাইয়া নিয়ে পালামো না। এক্সের বিয়েতে তো জামই না। ওহ, জামো কেমনে? এখানে তো আমারই বিয়ের কথা হইতেছে। কপাল কপাল, যেদিকে যামো সেদিকেই ভালো, অন্যদিকে বিপদ। কিছু তো কইবি তুই, কি করতাম? আমি কিচ্ছু জানি না, আমি কাউকে ভালোবাসি না বলেই দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। ভাই, পাবনা যাবো, পাগল হইয়া যাইতেছি। না পারছি এদিক যেতে, না পারছি ওদিক যাইতে। দৌড়ে মোড়ের চার দোকানে বসলাম। বাবারে বাবা, আমার এত দাম! 2 জন বিয়ের জন্য চলে এসেছে। ভাই, কেউ আমার বাসায় বোম মারেন, যাতে কারো কোনো ক্ষতি না হয়, আবার ওরা ভয় পাইয়া ও পালাইয়া যায়। দিলাম শাওন আর তুষারকে কল, আর আমি দোকান থেকে বরফ নিয়ে মাথায় দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ওরা আসলো। কিরে, কি হয়েছে? দিলাম শালারে কষিয়ে থাপ্পড়। সোজা আমার বাসায় যাবি, গিয়ে দেখে আয় কি চলতেছে। মানে কি? তুই এখানে তোর বাসায় যাব কেন? তোরে আমি যা কইছি তুই যা, নাইলে তোরে এখন কি করব নিজেও জানি না। এমন করছিস কেন? তুই যে আবার নরম সুরে বলিস। তোরে যা কইছি কর। ওকে ওকে, যাইতেছি। কিছুক্ষণ পর শাওন আসলো। ও আসার সাথে সাথে দিলাম থাপ্পড়। কি রে, মারলি কেন? তুই আর তোর গার্লফ্রেন্ডের জন্য আজ আমার এই অবস্থা। কি হয়েছে? শালা, মানুষ নিজের ভালোবাসার মানুষকে নিয়ে পালায়, তুই আর তোর গার্লফ্রেন্ড মিলে আমার আবার এক্সের সাথে পালাইতে পাঠাইছস। এমন সময় দৌড়ে তুষার আসলো। এসব কি বন্ধু? কি হয়েছে? ওরা দুজনেই আমাকে বিয়ে করবে বলে বাসায় হাজির। দোস্ত, আমার মনে হয় তোর বিয়ে ঠিক হয়ে গেছে কারোর সাথে। মানে? দেখলাম সবাই হাসি খুশি বেরিয়ে গেল। সত্যি নাকি? নিজের চোখে দেখে আসলাম। তো দোস্ত, ট্রিট দিছিস কবে? আমি যাচ্ছি চিন্তায় মারা, সারাদের কারণে পরে আসি, মাইন্ড কাটছি ভাই। নড়তেও পারছি না, আবার আমার কাছ থেকে ট্রিট চাই। কেমনটা লাগে বলুন তো? ট্রিট লাগবে তোদের? কবে দিবি বল? পা থেকে জুতা খুললাম, দিলাম 2টার জুতা দিয়ে দৌড়ানি, একটারেও পাইনি। নাইলে দিতাম আজকে ট্রিট, বুঝাইয়া দিতাম। একটু দেরি করে বাসায় গেলাম। বাসায় গিয়ে ঢুকতেই আব্বু আম্মু সামনে এসে দাঁড়ালো। এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে ঢুকতে দেবা নাকি? এভাবে দৌড় দিলি কেন? কি করব, এরা যেভাবে আমাকে নিয়ে টানাটানি লাগাইছে, কি আর করবো? এখন আর কথা বলেও না প্লিজ, আমার শান্তি লাগবে, শান্তি। আমি রুমে চলে আসলাম, ফ্রেশ হলাম। নিজেকে যে কি মনে হচ্ছে নিজেও জানি না। বিছানায় শুইলাম, তখনই সুমাইয়ার ফোন। রিসিভ করবো না, কয়েকবার দিল, করলাম না। SMS দিল কল রিসিভ করার জন্য, তাই রিসিভ করলাম। কি হয়েছে? কোথায় তুমি? জাহান্নামের চৌরাস্তায় আছি। কি দরকার? এভাবে কথা বলছো কেন? খুশি সংবাদ পেয়েছো নাকি? কিসের? আজ কি বার বলো তো? জানি না। আজ শনিবার, আর আগামী শুক্রবার তোমার আর আমার বিয়ে। কি? সত্যি বাবু, বিশ্বাস না করলে তোমার আব্বু আম্মুকে জিজ্ঞাসা করে দেখো। ফোন কেটে দিলাম। আমি আম্মু আম্মু চিৎকার করে ডাকতে ডাকতে বের হলাম। কি হলো, এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? সুমাইয়া কি বললো এসব? ঠিকই বলেছে, আগামী শুক্রবার সুমাইয়া আর তোর বিয়ে। কিন্তু জান্নাত? ওরাই ঠিক করে দিছে। ওকে, রুমে চলে আসলাম। চিন্তা হইতে লাগলো, মেয়েটা না জানি আবার কি করে বসে। এমনিতেই যে পাগলি, এই মুহূর্তে আমি কি সিদ্ধান্ত নেব তাও জানি না। সুমাইয়াও ভালোবাসে, জান্নাতও ভালোবাসে, কারোর থেকে কেউ কম না। শুধু কম হলো আমার মাঝে, কারণ আমি সিদ্ধান্ত নিতেই পারছি না কি করব। আমি জানি না জান্নাত কি করে সুমাইয়ার সাথে আমার বিয়ে মেনে নিয়েছে। মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যাই হোক, এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন অফিস থেকে বের হয়ে দেখি অফিসের সামনে সুমাইয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই আমার কাছে এসে গেল। তুমি এখানে?
বাসায় গিয়েছিলাম, শাশুড়ি মা বলল তুমি অফিসে, তাই চলে আসলাম। কেন এসেছো? তোমাকে নিয়ে এক জায়গায় যাব, চলো। কোথায়? গেলেই দেখতে পাবে। এখন গাড়ি বের করো তো। আচ্ছা 2 মিনিট দাঁড়াও। গাড়ি বের করলাম, সুমাইয়াকে ওঠালাম। আমি ড্রাইভ করব। তুমি পারো? কি মনে হয়? জানি না। নামো। দিলাম চালাইতে। ও গাড়ি স্টার্ট করলো, গাড়ি চালাতে লাগলো। জানি না কোথায় নিয়ে যাচ্ছে। গাড়ি এক জায়গায় থামলো। এখানে কোথায় আনলা? আশেপাশে তো কিছুই নাই। এসেছি একটু পার্সোনাল সময় কাটাবো বলে। কয়েকদিন পর তো বিয়ে করবই, যত খুশি কাটিও। তখনকারটা তখন দেখা যাবে। ও আচ্ছা। গাড়ি থেকে নামলাম। সুমাইয়া এসে আমার হাত ধরলো, আমার কাঁধে মাথা রাখলো। কি হচ্ছে জানি না, কিন্তু ওর ব্যবহারটা কেমন যেন লাগছে। জানো কি? আমার ইচ্ছা ছিল তোমার সাথে হানিমুনে যাব থাইল্যান্ড। ছিল মানে কি? মানে এটা আমার ইচ্ছা, পূরণ করবো না? করবো তো অবশ্যই। এই তো আমার লক্ষ্মী জামাইটা। সুমাইয়া আমাকে কিস করলো। কি করছো? কেউ দেখবে তো? এখানে কেউ আসে না, তাই তো এখানে নিয়ে আসছি। দুষ্টামির ধান্দা। কিন্তু আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে ওর ভিতরে চাপা কষ্ট। ও এড়িয়ে যাচ্ছে বিষয়টা। যাই হোক, ওরে নিয়ে অনেকক্ষণ ঘুরলাম। ঘোরাঘুরির পর আসার সময় ওরে আর গাড়ি চালাইতে দিলাম না, আমি ড্রাইভ করলাম। সারা রাস্তা ও আমার কাঁধেই মাথা রেখে শুয়েছিল। অন্যদিকে জান্নাত বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদেশ থেকে কি করবে? মা, না গেলে হয় না? না বাবা, দেশে থেকে কি করব বলো? ওদের একসাথে দেখলে অনেক কষ্ট হবে, পারবো না সহ্য করতে। তার থেকে ভালো। জান্নাতের বাবা জান্নাতকে জড়িয়ে ধরলো। সরি মা, আমরা তোর জন্য কিছুই করতে পারলাম না। না বাবা, সব আমার দোষ। আমি যদি আগে বুঝতাম তাহলে কখনোই এমন হইতো না। এদিকে আমি সুমাইয়াকে ওর বাড়ির সামনে নামিয়ে দিলাম। একটা কথা বলবো, রাখবা? বলো। একটা কিস করো। ওকে। আমি সুমাইয়াকে কিস করলাম। বিষয়টা কেমন যেন লাগছে, কিন্তু কিছু বলতে পারছি না। হয়তো আমার মনে ভুল করছে। অনেক খাটাখাটি হচ্ছে তো 2 দিন ধরে। কি হলো? গাড়ি স্টার্ট দাও। তুমি ভেতরে যাও। না, তুমি আগে যাও। ওকে। গাড়ি স্টার্ট করলাম। গাড়ি চলতে শুরু করলো। হঠাৎ পেছন ফিরে তাকালাম, একটা ট্রাক আসছে। সুমাইয়া রাস্তার মাঝখানে আমার গাড়ির দিকে তাকিয়ে আছে। সুমাইয়া ইমার্জেন্সিতে আছে। আমি বাহিরে ফ্লোরে বসে আছি। সুমাইয়ার বাবা মা কেঁদেই চলেছে। কেন এমন করলো খুঁজে পাচ্ছি না। আগামী শুক্রবার তো এমনিতে আমার বিয়ে হয়ে যেত। যে সন্দেহের জন্য ওরা গাড়ি চালাইতে দিলাম না, তাই হলো। কিছুক্ষণ পর আমার আব্বু আম্মু জান্নাত সহ সবাই চলে আসলো। আমার চোখ দিয়ে পানি পড়ছে। কে কি করবে? কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, সবার চোখে পানি। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। আমি ডাক্তারকে ধরলাম। ডাক্তার, কি অবস্থা ওর? আসলে উনি এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন যার ফলে ওনার ব্রেন 3 ভাগের 2 ভাগ। আশা করি বুঝেছেন। এছাড়া ওনার পায়ের লিগামেন্ট পুরো ভেঙে গেছে। আই থিঙ্ক ওনার হাতে আর সময় নেই। আমি ডাক্তারের কলার চেপে ধরলাম। পরে আব্বু আর জান্নাতের ভাই আমাকে সারিয়ে নিল। আমি ফ্লোরে বসে পড়লাম। আমার জন্য এত কিছু। যদি প্রেম না করতাম তাহলে এভাবে সুমাইয়াকে মরতে হতো না। সুমাইয়ার বাবা মা তো রীতিমতো আহাজারি শুরু করেছে। কিছুক্ষণ পর নার্স আসলো। এখানে সুমন আর জান্নাতকে রোগী ওনাদের ডাকছেন। আমি সুমন। জান্নাতকে নিয়ে ভিতরে আসুন। আর হ্যাঁ, নিজেদের সামলান। রোগীর সামনে কান্নাকাটি করবেন না প্লিজ। চোখের পানি মুছে ভিতরে প্রবেশ করলাম। সাথে জান্নাতও। সুমাইয়ার নিতর দেহটা পড়ে আছে, পুরো শরীরে ব্যান্ডেজ। এসেছো তোমরা? আমি গিয়ে সুমাইয়ার পাশে বসলাম। সুমাইয়া আমার হাত ধরলো। জানো, খুব করে চেয়েছিলাম তোমাকে, কিন্তু আল্লাহ আমাকে এত লাকি করেনি, যার ফলে। কেন এমন করলে? সবই আল্লাহর ইচ্ছা। মরণে কারো হাত নেই। জানো তো আমি তোমাকে কত ভালোবাসি। এখন আমি কাকে নিয়ে থাইল্যান্ড যাব? আপু, এদিকে আসো, আমার পাশে বসো। জান্নাত এসে পাশে বসলো। আমি, জান্নাত, সুমাইয়া 3 জনই। কাঁদছো কেন আপু? কেঁদো না। এই দেখো, আমি চলে যাচ্ছি, তুমি আমার সুবনকে পেয়ে গেছো। এসব কি বলছিস তুই? একটা থাপ্পড় দিব। আমি কি চেয়েছিলাম তোর কাছে? আপু, একটা কথা দিবা? আমার এই পাগলটাকে আর কষ্ট দিও না, অনেক ভালোবাসা দিও। সুমাইয়া বোন আমার, কি বলছিস? সুমন শুধু তোর। আমি জানি আমার সময় হয়ে গেছে। সুমন, আমার কপালে একটা কিস করবা প্লিজ? আমি কিছু না বলে সোজা কয়েকটা কিস করে বললাম সুমাইয়া। সুমাইয়া আর হাতটা নিল, তারপর জান্নাতের হাত নিল, তারপর এক করে দিল। আপু, ওরে খুশিতে রেখো। এমন সময় সুমাইয়ার বাবা মা কাঁদতে কাঁদতে ভিতরে প্রবেশ করলো। আরে তোমরা কাঁদছো কেন? আমি গেছি তো কি হয়েছে? জান্নাত আপু আছে না,
আপুকে আমি মনে করে ওদের দুজনের বিয়ে দিয়ে দিও। কান্নার একটা রোল পড়ে গেল, সবাই কাঁদছে। সুমন, সুমন, আমাকে একটু জড়িয়ে ধরো না। আমি জড়িয়ে ধরলাম, সুমাইয়াও আমাকে ধরলো। কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে গেল সব। অনেক বছর পর আম্মু তোমাকে আর আব্বুকে প্রায় দেখি ছাদে এসে আকাশে তাকিয়ে কি যেন ভাবো, আমাকে বলো না কি ভাবছো? ওই যে উজ্জ্বল তারাটা দেখেছো? ওটা তোমার আন্টি। আমি আর তোমার বাবা যে একত্রে আছি এর পেছনে ওর অনেক বড় আত্মত্যাগ রয়েছে। আন্টি কি অনেক সুন্দর ছিল? ঠিক তোমার মতো। তাই তো এমন উজ্জ্বল। জান্নাতের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কথা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন সুমাইয়া আমাদের মেয়ে। সুমাইয়ার নামটা জান্নাতি রেখেছে। আম্মু তুমি কাঁদছো কেন? কই না তো, আসো আমার কাছে আসো। সুমাইয়া জান্নাতের কাছে গেল। জান্নাত সুমাইয়ার কপালে চুমু দিল। দেখতে দেখতে কতদিন চলে গেল।